আসসালামু আলাইকুম। গতকালকে ইলেকশন কমিশন হঠাৎ ঘোষণা দিল যে তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে দিবে না, যেটা খুবই সারপ্রাইজিং এবং অনেককেই হতাশ করছিল। এবং শেষ পর্যন্ত এনসিপি এবং 11 দলীয় জোট ইসি ঘেরাও দিবে এরকম হুমকি দেওয়ার পরে ইলেকশন কমিশন আহ, জোটের প্রতিনিধিদের সাথে, আসিফ মাহমুদ গেছিল, প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করার পরে তারপরে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে। তো এখানে কেন এই সিদ্ধান্তটা আসলো এবং কেন এই সিদ্ধান্তের পর চলেও গেল, তারপরে দেখতে পেলাম যে প্রতিবাদ করার পরে চলে গেল। আর কেন সিদ্ধান্তটা আসলো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যেখানে মোবাইল ছাড়া লোকজন টয়লেটেই যায় না আজকাল, তো সেখানে মোবাইল ছাড়া ভোট কেন্দ্রে কি যাবে? অনেকেই যাবে না, অনেকে নিরাপত্তাহীনতার কারণেই যাবে না। তো এটা একটা ডিসকারেজ করার জন্য করতে পারে। আমার ধারণা যে ইলেকশন কমিশনকে আসলে আমরা কতটা ট্রাস্ট করবো এটা প্রথম থেকে আমি বলে আসছি, কিন্তু অনেকেই গুরুত্ব দিয়ে শোনা নেই। আসলে আমি অত গুরুত্বপূর্ণ কেউ না। কিন্তু ইলেকশন কমিশনটা আসলে কিভাবে গঠিত হয়েছিল সেটা থেকে যদি আমরা দেখি, যে গত বছর এরকম সময়, বা না, জানুয়ারিতে অ্যাকচুয়ালি, যখন ইলেকশন কমিশন গঠনের জন্য বিএনপি চাপ দেয়, তখনও সংস্কার কমিশনের রিপোর্ট হাতে আসেনি। মানে ইলেকশন কমিশন কীভাবে গঠিত হবে সেটা নিয়ে যে সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা তখন হাতে আসেনি, কিন্তু বিএনপির চাপে ইলেকশন কমিশনটা গঠন করতে বাধ্য হয় ইন্টারিম সরকার। তো ফলে তারা কীভাবে গঠন করে, সেই হাসিনা যেভাবে গঠন করছিল ঠিক সেভাবে গঠন করে, এবং কয়েকটা পার্টির কাছ থেকে নাম নিয়েছিল। এবং বলাই বাহুল্য যে আপনার বিএনপির সাপোর্টেড ইলেকশন কমিশনে পর্যাপ্ত লোকজন আছে। তো সেটা আমরা এরপরেও দেখলাম, জানুয়ারিতে যখন এটা হইলো, এরপরে আমরা দেখলাম ইলেকশন কমিশন কী কী কাজ করলো। তারা ইশরাকের যে 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মানে হাসিনার আমলে, যেখানে তাপস অলরেডি ওটার পরে 5 বছর মেয়র হয়ে তারপরে 5ই আগস্ট পালাইলো, তো সেইটার পরে সে ইশরাক ওই একই মামলা থেকে সে ওই নির্বাচনে দ্বিতীয় হয়েছিল, সেইখান থেকে সে ঘুরাই নিয়ে এসে নিজেকে মেয়র হিসেবে আদালত থেকে মামলার রেজাল্ট বের করলো। বের করার পরে আমাদের ইলেকশন কমিশন সেটা চ্যালেঞ্জ করলো না। অদ্ভুত ব্যাপার, চ্যালেঞ্জ না করার পরে তারা করলো কি, তারা দ্রুত গ্যাজেট প্রকাশ করে দিল এবং তারা সেটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিল যে গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, আমার হাত ক্লিয়ার, তোমরা এখন ওকে শপথ পড়াও। তো এই ইলেকশন কমিশনকে অবশ্যই সন্দেহ করা উচিত ছিল আগে থেকেই। এবং আমরা দেখলাম যে ইলেকশন কমিশনকে প্রেশারাইজ করার জন্য এর আগেও বেশ কয়েকবার বিএনপি তারেক রহমান দেশে আসার পরে দুইবার 2 দিন পর পর আপনার ইলেকশন কমিশন ঘেরাও করছে। ঘেরাও করে তারা যত ঋণ খেলাপি তাদেরকে বৈধতা নিয়ে আসছে, দ্বৈত নাগরিকদের বৈধতা নিয়ে আসছে, এবং একটা বড় সংখ্যা ছিল, অ্যারাউন্ড 3 ডজন। তো এই জিনিসটা কিভাবে হয়ে গেল? তো ইলেকশন কমিশনের যে নিরপেক্ষতা সেটা তো নাই এখন। তারপরেও আমি বলবো না যে আপনারা ইলেকশনে যায়েন না বা এটা রিগড ইলেকশন হবে, নট লাইক দ্যাট। কারণ রিগড ইলেকশন করা এতটা সহজ না। আপনার আওয়ামী লীগ যেভাবে রিগড ইলেকশন করছিল, যেটা কারণে আপনার পুলিশ ছিল, প্রশাসন ছিল, সবাই সহযোগিতা করার পরে, ইলেকশন কমিশনের সহযোগিতার পরে, এরপরে তারা ইলেকশনগুলো রিগ করতে পারছে, এবং সেখানে অন্যান্য পার্টিগুলো উপস্থিত ছিল না অধিকাংশ ক্ষেত্রে। তো সেই রকম একটা অবস্থা থেকে ইলেকশন রিগ করা সম্ভব, কিন্তু এখন অবস্থাটা সেরকম না। এবং মনে হচ্ছে দুই জোটেরই পর্যাপ্ত দখল আছে, প্রশাসন, পুলিশ এবং ইয়েতে, যে এনসিপি জামাত জোট যে গতকালকে প্রতিবাদ জানালো, তারপরেও তারা ইলেকশন থেকে পিছিয়ে আসে নাই। তারা বুঝতে পারতেছে যে ইলেকশন কমিশনের ভিতরে বিএনপির ভূত আছে, কিন্তু তারা ইলেকশন থেকে পিছিয়ে আসে না, এবং কেউ ওই নাম মুখেও আনতেছে না। এর কারণ কি? কারণ হচ্ছে তারা বুঝতে পারতেছে তাদের পসিবিলিটি আছে, লোকজন যদি নেমে আসে সবার সামনে ভোট জালিয়াতি করতে পারবে না। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে ইলেকশন কমিশন ছাড়াও আমাদেরকে চিন্তা করতে হবে পুলিশ প্রশাসন নিয়ে, যে পুলিশ প্রশাসন কি ফেয়ার আছে কিনা। অবশ্যই পুলিশ প্রশাসন বিএনপির দিকে ফেভার করবে, কারণ তারা দেখতেছে যে গত 1 বছর ধরে যে জিনিসটা চলে আসতেছে, যে বিএনপির মাঠ পর্যায়ে যে দখল, তাদের যে 300 আসনে যে তাদের যে সাংগঠনিক ক্ষমতা, সেটার কারণে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগের দখলটা তারা জাস্ট নিয়ে নিছে আর কি। সো তারা এখন বিএনপির কথা শুনে অ্যালাইন্ড হয়ে গেছে, কারণ তাদের তো চাকরি বাঁচাইতে হবে, তাই না? তাদের সরকারি চাকরি করে। তো এই চাকরি বাঁচানোর তাগিদ থেকে, যে আগের প্রসেস আর কি, তাগিদ থেকে তারা বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়ার
যেরকম বিভিন্ন জায়গায় নিউজ আসতেছে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু নির্বাচনটা অপেক্ষাকৃত সুষ্ঠু হবে বলে সব পক্ষেরই একটা ধারণা আছে, এবং না হইলে লোকজন ইলেকশনে যেত না। সবাই ইলেকশনে যাচ্ছে, এবং ইলেকশনে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে গিয়ে এই নির্বাচনে জয়ের সম্ভাবনা জামাত এনসিপি জোটের সেরকম আগে কখনোই ধারণা করা যায়নি। যেটা গতকালকে আরেকটা জরিপের রেজাল্ট আসলো, যেখানে বিএনপি জোটের সাথে এনসিপি জামাত জোটের পার্থক্য 0.2%, যেটা অভাবনীয়। আপনার গত 1 বছর আগেও যদি কেউ বলতে যে 290-10 জামাত হয়তো 10, এরপরে যখন এনসিপি হইলো, বেশ কিছু হাওয়া বদল হলো, কিছু সংস্কার হলো, তখন বলে যে ঠিক আছে 250-50। এখন জোট রেজাল্ট যেটা আসতেছে সেটাতে মনে হচ্ছে খুবই হাইলি কন্টেস্টেড একটা ইলেকশন আমরা এক্সপেক্ট করতে পারি। এবং যদি ফেয়ার ইলেকশন হয়, এনসিপি জামাত জোট একটা বিরাট গ্যাপ তারা কভার করে সামনে আগে আসছে। জামাত অনেকটা পিছনে ছিল, এনসিপিকে সাথে না হতে তাদের সেই গ্যাপটা একটু কমে আসছে। সরি। এখন আমরা কি এই জরিপের ফলাফল দেখে বিশ্বাস করতে পারি কিনা? আমি বলতেছি না জরিপের ফলাফল বিশ্বাস করতে, আমি বলতেছি না যে আমার কথা বিশ্বাস করতে। আসলে জিনিসটা বোঝা খুব মুশকিল। যদিও মানে আমি বলি যে কিছু কিছু প্রেডিকশন আমার এই পর্যন্ত ঠিক হয়েছে, আমার কিছু ভুল প্রেডিকশন আছে। কিন্তু যেমন ধরেন ট্রাম্প যখন প্রথমবার ইলেক্টেড হলো, আমি একটু ব্র্যাগই করি, ট্রাম্প যখন প্রথমবার ইলেক্টেড হলো তখন আমি প্রেডিক্ট করছিলাম যে ট্রাম্প জিতবে, যেটা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল অনেকের কাছেই, অধিকাংশের কাছেই অ্যাকচুয়ালি। তো কিন্তু এইখানে একটা ট্রাম্প ফ্যাক্টর আছে, যে আপনার এনসিপি জামাত জোটের যে ভোটাররা, জামাতের যেহেতু একটা দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে, তাদের অধিকাংশ সাপোর্টার লুকাই ছিল। তো জামাতের মধ্যে একটা ইনহারেন্ট কোয়ালিটি আছে যে তারা প্রকাশ করে না, জামাতের সাপোর্টাররা। তো ওই জিনিসটার একটা বড় ফ্যাক্টর ট্রাম্পের সাপোর্টারদের মতোই, যেটা জরিপে আসতেছিল, ওটা মনে হচ্ছিল তো কামালা হ্যারিস তো জিতেই যাচ্ছে, হিলারি ক্লিন্টন তো জিতেই যাচ্ছে, কিন্তু ট্রাম্প শেষে গিয়ে জরিপের রেজাল্টগুলোকে ওভার ট্রাম্প করছে। তো এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যে জরিপের রেজাল্টে পিছায় থাকলেও মানে যেই মোমেন্টামে এই জোটটা আগে যাচ্ছে, ভেরি লাইকলি উই আর ওয়েটিং ফর এ শক রেজাল্ট, মানে শকিং কিছু হইতে যাচ্ছে। এরকম হইলে আমি অবাক হব না আর যাই বলি। তবে এখানে অনেকগুলো ফ্যাক্টর যেহেতু ওয়াইড ওপেন, যেমন ধরেন প্রথমবারের মতো নির্বাচন 17 বছর পর। 17 বছর ধরে আমরা ট্রেন্ডটা জানি না কেমন হচ্ছে। ট্রেন্ডটা জানার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের কিছু স্থানীয় সরকার নির্বাচন, আমাদের কিছু সিটি ইলেকশন খুব করার দরকার ছিল, এবং এটা দরকার ছিল যাতে ইলেকশন কমিশন এবং আমাদের যে প্রশাসন সেটা ইলেকশনের সময় সঠিকভাবে ফাংশন করে কিনা এটা দেখার জন্য। কিন্তু দেখা গেল যে বিএনপি জানুয়ারিতে এটা বাধা দিল, যে না কোনোভাবেই এই জানুয়ারিতে না, গত বছর জানুয়ারিতে আর কি। সো আমরা যদি তখন সিদ্ধান্ত নিতাম, তখন কিন্তু আমরা এই এতদিনে আমরা বেশ কয়েকটা সিটি ইলেকশন করে ফেলতে পারতাম, এবং আমরা দেখতে পাইতাম যে ঠিক আছে ট্রেন্ডটা কেমন। সো আমাদের এই শকটা হইতো না। তো এই জিনিসটা আসলে বাজায় রাখার মূল কারণ হচ্ছে, বিএনপি যখন মোমেন্টাম লুজ করতেছিল তখন তারা আসলে বুঝতে পারছে যে আমার দ্রুত ইলেকশন দিলে আমি হয়তো উঠে আসতে পারবো। তো দেখা যাচ্ছে যে সেটাও শেষ রক্ষাও মনে হয় হবে না, যে অবস্থা চলতেছে। এবং ইয়াংদের মধ্যে আমরা ক্রেডিবল 5টা ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেল যে জামাত, যেটা কি শক রেজাল্ট বলা যায় 5-0, 5টাতেই তারা জিতে আসলো। এখন আবার ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু বিএনপি কিনে ফেলতেছে। সো এইটা আপনার ফুটবল না যে আপনি কিনে ফেললেই জিতে গেলেন। যেই রেজাল্ট, যে সিগন্যাল মাঠে যাওয়ার কথা সেটা অলরেডি পৌঁছে গেছে, যে জামাত একটা বিরাট ভোট ব্যাংক গ্র্যাব করছে, এবং সেটা হচ্ছে নেগেটিভ ভোট ব্যাংক। এবং প্রত্যেকটা ইলেকশনে বাংলাদেশে আপনার প্রত্যেকটা ইলেকশনেই দেখা যাবে যে নেগেটিভ ভোট ব্যাংকের জন্যই আসলে আওয়ামী লীগের পরে বিএনপি জিতে, বিএনপির পরে আওয়ামী লীগ জিতে, যেটা আর কি আমরা 90s থেকে দেখে আসতেছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ইয়াং ভোটার্স এবং ইউজ অফ সোশ্যাল মিডিয়া। আমাদের গত যে 2014, 2018, 2024 এর যে নির্বাচন, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউজ শুধু আওয়ামী লীগই করছে, অন্যদেরকে তো আর ইলেকশন করতে দেয় নাই। সো ইলেকশন রিগড হইতে হইতে এমন অবস্থা যে লোকজন এটার প্রতি আগ্রহ হারায় ফেলছে। তো এখানে
সোশ্যাল মিডিয়ার যে ইউজ সেটা আমরা এইবার দেখতে পাচ্ছি, এবং এইটা একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ মানুষের কাছে রিয়েল মিডিয়া যেটা টিভি মিডিয়া সেটার ইম্প্যাক্টে এত কমে আসছে যে সোশ্যাল মিডিয়ার ইউজ এবং একটা বড় ইয়াং জেনারেশন যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই, এবং এদের মধ্যে লাইক নাহিদের জেনারেশনের কথাই বলি, এরা মানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকার দেখে নাই, মানে তাদের পারসেপশন অফ গভর্নমেন্ট হচ্ছে কি আওয়ামী লীগ। সো ওদের তারা যখন ভালো কিছু চায় তার মানে হচ্ছে তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু চায়। এখন বিএনপি এই জিনিসটা প্রমিস করতে ব্যর্থ হয়েছে, তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু যে চাবে সেটা প্রমিস করতে ব্যর্থ হয়েছে। তাদের এমপি প্রার্থীদের মধ্যে আপনি ঢাকা চট্টগ্রাম 14 সেখানে একজন মানে আওয়ামী লীগের লোককে তারা নিয়ে আসছে এমপি প্রার্থী হিসেবে। আওয়ামী লীগের সাথে আপনার ঢাকা 11, ঠিক আছে, আওয়ামী লীগের লোকের এমপির সাথে হাতে হাত মিলায় কায়েম সাহেব ব্যবসা করছে, সেইখানে তারা কায়েম সাহেবকে নমিনেশন দিচ্ছে নাহিদের বিপক্ষে। তো এই ধরনের লোকজনকে যখন আপনার সামনে নিয়ে আসবেন তখন তো এটা বাজে সিগন্যাল দেবে, এবং একটা বিপুল সংখ্যক ঋণ খেলাপিদেরকে নিয়ে আসছে, এবং ঋণ খেলাপিদেরকে পরে আবার বৈধতা দিয়ে বলতেছে যে এটা কোনো ব্যাপারই না। তো আপনার এর মধ্যে একজন ধরা পড়ছে হচ্ছে গিয়ে কুমিল্লা 4-এর যে মুন্সি সাহেব। তো ঋণ খেলাপিদেরকে নিয়ে এসে যে সিগন্যালটা মানে ইয়াং ভোটারদের মধ্যে তাদের খুবই বাজে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, এইটা একটা মোমেন্টামটা চেঞ্জ করতে কাজ করছে বলে মনে হচ্ছে। বাট ইন দ্য লং রান ইলেকশনে আসলে যখন মানুষ ভোট দেয় একদিকে ধাপায় ভোট দেয়, এটা হলো গিয়ে মানে বাংলাদেশের মানুষের মানে একটা হুজুগে সিমটম আছে আপনার। এটা ট্রেন্ডটা আপনার প্রতিবারই দেখা গেছে যে যখন যেদিকে দেয় একদম সহায় দেয় আর কি। তো এই জিনিসটা এইবারও হইতে পারে, এবং যে কারণে আসলে প্রেডিক্ট করাটা খুব মুশকিল, কারণ আমাদের 17 বছরের কোনো ট্রেন্ড নাই, কোনো ডেটা নাই, মানে একদম ওপেন ইলেকশন ডেটা। আরেকটা হচ্ছে যে ইয়াং ভোটারদের অনেকেই ভোট দেয় নাই, যেটা আপনারা জানেন, এবং সোশ্যাল মিডিয়ার ইউজটা আপনার ইন্ডিয়াতে পাকিস্তানে ইলেকশনে যেরকম সোশ্যাল মিডিয়ার ইউজ হয় 2014 থেকে মোদি যখন আসলো, তার যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপক দখল, এবং এই জিনিসটা এইবার প্রথমবারের মতো দেখা গেছে। এবং আপনারা দেখলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক দেরিতেও কিন্তু ক্যাম্পেইন শুরু করছে। সে এত দেরিতে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া পুরা ছায়া ফেলছে, তো এইটা একটা বিশাল একটা সাকসেস। এবং এই জিনিসটা সে যে করতে পারছে, সে তো মার্কেটিংয়ের ছেলে, মার্কেটিংয়ে পড়ে আসছে। তো ওর যে ক্যাম্পেইনের যে স্ট্র্যাটেজি, এবং সে প্রথমে প্রচুর রেজ বেটিং করলো, প্রথমে প্রচুর মির্জা আব্বাসের বিরুদ্ধে বললো, এবং শেষে সে আবার মানুষের কথা বলা শুরু করলো, শেষে সে আপনার কথা নিজের ইশতেহার প্রকাশ করলো, সেগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য। তো এই জিনিসগুলো কিন্তু আপনার মানে প্রথমে আপনি লোকজনের পাইলেন, অ্যাটেনশন পাইলেন, এরপরে আপনি আপনার দফা আপনার প্রস্তাবনা এগুলো নিয়ে আসলেন। তো এই জিনিসগুলো আসলে নতুন আপনাদের ইলেকশন এরিনাতে এইখানে নতুনভাবে যেভাবে নিজেকে পোজ করতেছে, এবং লোকজন তো এক সোর্স থেকে দেখে না, এখন অনেকগুলো সোর্স। সো টিভি মিডিয়া আর হচ্ছে গিয়ে প্রিন্ট মিডিয়া এইটা দেখায়, এইটা দখল করে মানে আওয়ামী লীগের যে এই জিনিসগুলোকে বিএনপি দখল করে ব্যাপকভাবে বিজ্ঞাপন দিচ্ছে সব জায়গায়, ভোট মারো কিসে ধানের শীষে। তো এই জিনিসটা আসলে মনে হয় ব্যাকফায়ার করতেছে, কারণ মানুষ ওদেরকে ট্রাস্ট করে না, মানুষ এখন আর টিভিকে ট্রাস্ট করে না। তো এই যেখানে ট্রাস্টওয়ার্দি সোর্স নাই, ট্রাস্টওয়ার্দি সোর্স হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়াতে তারা লোকজনকে দেখে দেখে করতেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, প্রবাসী ভোটারদের একটা বড় অংশ অনেক আগেই ভোট দিয়ে ফেলছে। আপনার 25শে জানুয়ারি প্রবাসী ভোটারদের ভোটিং শেষ হয়েছে, এবং ওরা প্রবাসী ভোটাররা অনেকেই আপনার দাঁড়িপাল্লা এবং শাপলাকুলিতে ভোট দিয়েছে, এবং তারা সেটা ভিডিও করে ছাড়ছে, এবং সেটার যে একটা রিপল এফেক্ট, মানে মনে করেন আপনি একটা ক্যাম্পেইন শুনতেছেন, ক্যাম্পেইন মিউজিক শুনতেছেন, শুনে আপনার খুব ভালো লাগলো, ও নাইস, ইথুন বাবু লাফাচ্ছে বা আমাদের জুবাইর মিয়া লাফাচ্ছে, লুকস নাইস। কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হবেন কিসে? আপনার ভাই বোন বন্ধু যে বিদেশে আছে, সে যখন দেখবে যে ওতে ধানের শীষে কি বলে মানে হাতে ভোট দিছে, ও তো শাপলাকুলিতে ভোট দিছে, ওইটা দেখে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়। তো ওই জিনিসটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়াই গেছে, লাখ লাখ এরকম প্রচুর ভিডিও রিলস ছড়াই গেছে, সো ওইটা মানুষের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে দেয়ার ইজ চেঞ্জ, মানে মানুষ এখন এই দিকে যাচ্ছে। তো এই চেঞ্জগুলো আমরা মনে হয় সামনের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের চেঞ্জ আসতেছে। দেখা যাক
ইলেকশন যাই হোক রেজাল্ট মেনে নিন, এবং আমি আশা করব যে নির্বাচনে একটি সরকারি দল এবং সেই সাথে একটি বিরোধী দলের অভাবটাই এখানে প্রবল। সরকারি দলে আমাদের কোনো কালে কোনো অভাব ছিল না, শেখ হাসিনা সবসময় সরকারি দলে ছিল, হ্যাঁ জাতীয় পার্টি ছিল। তো এই সরকারি দলের অভাব কোনো কালে ছিল না। আমাদের দরকার একটা ভালো বিরোধী দল এবং একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট যেখানে দুই পক্ষ সংসদে থাকবে, সংসদের বাইরে বৈশা মারামারি কাটাকাটি করলে হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের এই নির্বাচনে হইতে হবে এবং সেটার জন্য একটা ফেয়ার নির্বাচন দরকার। 100% ফেয়ার সম্ভব না, কিন্তু অন্তত কিছুটা ফেয়ার যেন হয় সেটার জন্য আমাদের দরকার ভোট কেন্দ্রগুলোতে মানুষের পার্টিসিপেশন এবং ব্যাপক পরিমাণের নারী ভোটারের পার্টিসিপেশন আমাদের দরকার। তো এই জিনিসটা আমরা যদি এনশিওর করতে পারি, মানুষ আসলে গার্ড দিবে। এবং বাংলাদেশে এত মানুষ এবং ভয় তৈরি করে, মারামারির পরিবেশ তৈরি করে আসলে এখানে কেউই জিততে পারবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।